আজকে আমরা ডক্টর চিন্ময় পালের লেখা লালান্ড 2185.1 এক লাল বামন প্রতিবেশীর রহস্য প্রবন্ধটা নিয়ে একটু আলোচনা করব। এই তারাটা আমাদের মহাজাগতিক পাড়ার খুবই কাছের এক প্রতিবেশী, মাত্র 8.13 আলোকবর্ষ দূরে, সপ্তর্ষমণ্ডলে। হ্যাঁ, দূরত্বটা সত্যিই কম। আর দেখুন, মজার ব্যাপার হলো এটা উত্তর গোলার্ধ থেকে দেখতে পাওয়া সবচেয়ে উজ্জ্বল লাল বামন তারা। অথচ কি আশ্চর্য, খালি চোখে কিন্তু দেখাই যায় না। আসুন আজ এর রহস্যগুলো একটু খোঁজার চেষ্টা করি। এটা সত্যি একটা ইন্টারেস্টিং টপিক। কারণ লালান্ড 2185 শুধু যে কাছে তাই না, এর কিছু নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য আছে। এগুলো জ্যোতির্বিজ্ঞানীদের কাছে একে খুব গুরুত্বপূর্ণ করে তুলেছে। আসলে আমাদের গ্যালাক্সিতে যে ধরনের তারা সবচেয়ে বেশি লাল বামন, এটা তাদের একটা চমৎকার উদাহরণ বলা চলে। বেশ, তাহলে শুরুতেই এর কিছু বেসিক তথ্য জেনে নেওয়া যাক। আগেই বললাম সপ্তর্ষি মণ্ডলে আছে। এটা একটা M2V শ্রেণীর লাল বামন। ঠিক। এর ভর আর ব্যাস দুটোই সূর্যের প্রায় অর্ধেক, কিন্তু তাপমাত্রা বেশ কম, ধরুন প্রায় 3400 কেলভিন। হ্যাঁ, আর সেই কারণেই এর উজ্জ্বলতা সূর্যের মাত্র ভাবুন 2%, খুবই কম। মাত্র 2%? হ্যাঁ, কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। এর আয়ু কম, ভর আর খুব ধীরে হাইড্রোজেন ফিউশন হওয়ার কারণে এর সম্ভাব্য আয়ু হতে পারে কয়েক ট্রিলিয়ন বছর। ট্রিলিয়ন বলেন কি? হ্যাঁ, ভাবা যায় আমাদের সূর্যের আয়ুর তুলনায় এটা তো প্রায় অকল্পনীয়। সত্যি অবিশ্বাস্য। আচ্ছা, এটা আবিষ্কার হয়েছিল কবে? 1801 সালে ফরাসি জ্যোতির্বিজ্ঞানী জোসেফ জেরোম লালান্দ প্রথম এটা তালিকাভুক্ত করেন। কিন্তু তারাটার আসল গুরুত্ব বোঝা গেল আরও পরে, যখন এর খুব বেশি প্রপার মোশন বা নিজস্ব গতি নজরে এলো। নিজস্ব গতি আকাশের অন্যান্য তারাগুলোর তুলনায় এটা বছরে প্রায় 4.8 আর্ক সেকেন্ড করে জায়গা বদলাচ্ছে, বেশ দ্রুত। 4.8 আর্ক সেকেন্ড? আচ্ছা, ঠিক। আর এই যে এত দ্রুত গতি, এটাই প্রথম ক্লু দিয়েছিল যে তারাটা আমাদের বেশ কাছাকাছি আছে। আর একটা মজার বিষয় বলি। হ্যাঁ, বলুন। এটা কিন্তু ধীরে ধীরে আমাদের সৌরজগতের দিকেই এগিয়ে আসছে। তাই নাকি? হ্যাঁ, হিসেব মতো এখন থেকে প্রায় ধরুন 19,900 বছর পর এটা আমাদের সবচেয়ে কাছে চলে আসবে। তখন দূরত্ব হবে প্রায় 4.65 আলোকবর্ষ। বাহ, তখন কিছু সময়ের জন্য এটা আমাদের সবচেয়ে কাছের তারাগুলোর একটা হবে, প্রক্সিমা সেন্টোরির পরে। এত কাছে যখন, তখন তো মনে প্রশ্ন আসেই, এর কি কোনো গ্রহ আছে? এই নিয়ে তো একসময় বেশ জলগোলা হয়েছিল, তাই না? হ্যাঁ, হয়েছিল তো বটেই। 1950-60-এর দশকে পিটার ভ্যান ডি ক্যাম্পের মতো বিজ্ঞানীরা অ্যাস্ট্রোমেট্রি তারার দক্ষিণ অবস্থান মেপে গ্রহ থাকার দাবি করেছিলেন। কিন্তু পরে দেখা গেল সেই পর্যবেক্ষণগুলো সম্ভবত যন্ত্রের কিছু সূক্ষ্ম ভুল ছিল, তাই ওই দাবিগুলো আর টেকেনি। ও আচ্ছা। কিন্তু বিজ্ঞানীরা হাল ছাড়েননি। এখন আরও অনেক উন্নত টেকনিক এসেছে, যেমন ধরুন রেডিয়াল ভেলোসিটি। রেডিয়াল ভেলোসিটি? হ্যাঁ, গ্রহের টানে তারাটা যে সামান্য নড়ে, সেই নড়াচড়া থেকে আসা আলোর ডপলার শিফট মাপা। তো এই রেডিয়াল ভেলোসিটি আর আরও নিখুঁত অ্যাস্ট্রোমেট্রি ব্যবহার করে এখন অন্তত দুটো সম্ভাব্য গ্রহের বেশ শক্তিশালী ইঙ্গিত পাওয়া গেছে। সত্যি? সম্ভাব্য গ্রহ কিরকম গ্রহ হতে পারে সেগুলো? একটা যার নাম দেওয়া হয়েছে লালান্ড 21185b। সেটা সম্ভবত একটা সুপার আর্থ। ভর পৃথিবীর প্রায় 2.7 গুণ। এটা তারার বেশ কাছেই ঘুরছে। সুপার আর্থ? হ্যাঁ, আর অন্যটা লালান্ড 21185c, সেটা আরও দূরে। ওটা সম্ভবত একটা গ্যাসীয় দৈত্য। ভর হতে পারে শনির কাছাকাছি। বাহ! তবে আবারও বলছি, এগুলো কিন্তু এখনও সম্ভাব্য। বেশ জোরালো ক্যান্ডিডেট, কিন্তু 100% নিশ্চিত নয়। আরও ডেটা দরকার। বুঝলাম। আচ্ছা, আমরা তো জানি অনেক লাল বামন তারা, যেমন আমাদের সবচেয়ে কাছের প্রক্সিমা সেন্টোরি, খুব অ্যাক্টিভ হয়, প্রচুর ফ্লেয়ার, বিকিরণ ছড়ায়। লালান্ড 21185-এর চরিত্রটা কেমন? ওটাও কি ওরকম? এখানেই তো আসল মজাটা। প্রক্সিমা সেন্টোরি বা উলফ 359-এর মতো অনেক কুখ্যাত অ্যাক্টিভ লাল বামন তুলনায় লালান্ড 21185 কিন্তু বেশ শান্ত, অনেকটাই নিরীহ গোছের। তাই নাকি? শান্ত? হ্যাঁ, এর ফ্লেয়ার অ্যাক্টিভিটি অনেক কম। আর এটাই কিন্তু একে ঘিরে থাকা গ্রহগুলোর জন্য একটা ভালো খবর হতে পারে।
তুলনামূলকভাবে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এটা লাল বামনের বাসযোগ্যতা নিয়ে আমাদের চিরাচরিত ধারণাকে একটু চ্যালেঞ্জ করে, বুঝলেন তো? ইন্টারেস্টিং পয়েন্ট। যদিও একটা সমস্যা থেকেই যায়। লাল বামনের বাসযোগ্য অঞ্চল তো তারার খুব কাছে থাকে। হ্যাঁ। তাই সেখানে যদি কোনো গ্রহ থাকে তার টাইডালি লকড হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। মানে গ্রহের একটা দিক সবসময় তারার দিকে, অন্য দিকটা সবসময় অন্ধকারে। হ্যাঁ, সেটা একটা বড় চ্যালেঞ্জ। তাহলে সব মিলিয়ে যদি দেখি, জ্যোতির্বিজ্ঞানের গবেষণায় এর গুরুত্বটা ঠিক কোথায় দাঁড়াচ্ছে? দেখুন, বেশ কয়েকটা দিক আছে। প্রথমত, এটা M2V শ্রেণীর তারা। এই ধরনের লাল বামনদের গঠন, বিবর্তন এগুলো বোঝার জন্য এটা একটা দারুণ মডেল, মানে একটা স্ট্যান্ডার্ড রেফারেন্স। আচ্ছা, দ্বিতীয়ত এটা কাছে আছে আর অনেক দিন ধরে পর্যবেক্ষণ করা হয়েছে, তাই এক্সোপ্ল্যানেট বা বহিঃগ্রহ খোঁজার যে বিভিন্ন পদ্ধতি সেগুলোর উন্নতিতে এর ডেটা খুব সাহায্য করেছে। আর তৃতীয়ত এটা ইনফ্রারেড আলোতে বেশ উজ্জ্বল, তাই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মতো যে শক্তিশালী ইনফ্রারেড টেলিস্কোপগুলো আছে সেগুলোর ক্যালিব্রেশন বা ক্রমাঙ্কনের জন্য এটাকে একটা স্ট্যান্ডার্ড টার্গেট হিসেবে ব্যবহার করা হয়। বোঝা গেল। তার মানে খালি চোখে না দেখা গেলেও এই লালান্ড 2185 আমাদের মহাজাগতিক পাড়ার এক তীক্ষ্ণ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ সদস্য। একদম। এর শান্ত স্বভাব, কাছে থাকা আর ওই যে সম্ভাব্য গ্রহের ইশারা, সব মিলিয়ে ভবিষ্যতের গবেষণার জন্য এটা সত্যি খুব মূল্যবান। ঠিক তাই। এটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে মহাবিশ্বের সবচেয়ে সাধারণ দেখতে তারাগুলোর মধ্যেও কত অসাধারণ রহস্য আর সম্ভাবনা লুকিয়ে থাকতে পারে। কে জানে, হয়তো ভবিষ্যতের আরও শক্তিশালী টেলিস্কোপ, যেমন এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ, সেগুলো হয়তো এর গ্রহেদের ব্যাপারে একদম নিশ্চিত খবর দেবে। হয়তো সেখানকার পরিবেশ বা প্রাণের সম্ভাবনা নিয়েও নতুন কিছু জানা যাবে। দেখা যাক ভবিষ্যৎ কি বলে। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন শুধু ভাবনার জন্য রেখে যাই। বলুন। যদি ধরুন এই রকম একটা শান্ত অনুজ্জ্বল লাল বামনের চারপাশে সত্যি কোনো বাসযোগ্য জগৎ থাকে যেখানে প্রাণের উদ্ভব হয়েছে, তাহলে সেখানকার পরিবেশ, সেখানকার জীবন আমাদের চেনা পৃথিবীর থেকে ঠিক কতটা অন্যরকম হতে পারে? ভাবার মতো বিষয়, তাই না?